প্রত্যেক রোগের যেমন কিছু উপসর্গ থাকে, তেমনি পরাজয়েরও কিন্তু কিছু লক্ষণ ফুটে ওঠে। উপসর্গ দ্বারা রোগটিকে চিহ্নিত করা যায়, তেমনি এই লক্ষণগুলো দ্বারা, সামাজিক এবং রাজনৈতিক লক্ষণগুলো দ্বারা কিন্তু কোনো একটি দলের জয় এবং পরাজয়কে অনুমান করা যায়। শুধু দর্শক, বুঝতেই পারছেন যে আজকে রাজ্যের বেশ কিছু অংশে যেমন ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি হয়েছে, তার কারণে ইলেকট্রিসিটির একটু অভাব আছে, সেই জন্য আলোতে একটু সমস্যা হচ্ছে। সেই সমস্যাটাকে নিয়েও আপনাদের সামনে এই এপিসোডটা নিয়ে এসেছি। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের তৃণমূল কংগ্রেসের যে ইস্তাহার প্রকাশের যে সাংবাদিক সম্মেলন ছিল বা অনুষ্ঠান ছিল বলতে পারেন, সেই অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিত, ইস্তাহারটার বিষয়ে বিস্তারিত গত এপিসোডটাতে আলোচনা করেছি। তাও বেশ কিছু পয়েন্ট বাকি পড়ে গেছে, কারণ বলে শেষ করা যাবে না, পরিস্থিতিটা রাজ্যে এমনই অবস্থা দাঁড়িয়েছে। কিন্তু সেই এপিসোডটাতে আমি বলেছিলাম আপনাদেরকে যে কয়েকটা বিষয় কিন্তু খুব ইম্পর্টেন্ট লেগেছিল আমার, যে পুরো 41 মিনিটের একটা এপিসোডে প্রথম 15 মিনিট বিভিন্ন রকমের অভিযোগ, বিভিন্ন রকমের দোষারোপ কেন্দ্রীয় সরকারকে নিয়ে, এসআইআরকে এনআরসি বলে দেওয়া, এই সমস্ত নিয়ে, মানে মানুষের নাম বাদ দেওয়ার বিভিন্ন রকমের অভিযোগ, ডিলিমিটেশন প্রসেস শুরু হবে এই বলা। মাঝখানে 10 মিনিট ইস্তাহারটা কোনো রকমে তিনি পড়ে বললেন, এবং সেই ইস্তাহার আমাদের চোখে মনে হয়েছে ওনার সেম সাইড গোল। উনি যে প্রকল্পগুলোর নামও করলেন সেগুলোর অধিকাংশ হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রকল্প, যেগুলো ওনারা এখানে নাম বদলে চালান। এই এপিসোডে সেইটা নিয়ে আর আলোচনা করছি না, সেটা আগের এপিসোডে আপনারা দেখে নেবেন। আর তার পরের 16 মিনিট সেটা আবার শুরু হয়ে গেল নির্বাচন কমিশনকে দোষারোপ, রাষ্ট্রপতি শাসন অলিখিতভাবে চলছে, বিভিন্ন অফিসার আধিকারিকদের ট্রান্সফার করে দেওয়া হচ্ছে অসাংবিধানিকভাবে, এবং জোরপূর্বক প্রশাসনকে দখল করে নেওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি নিজে মুখ দিয়ে আর কি বলবো, আপনারা সেই ওনার সাংবাদিক সম্মেলন দেখে নিতেই পারবেন। কিন্তু এখানে একটি বিশেষ প্রসঙ্গ যেটা, সেটা হচ্ছে যে এই পরাজয়কে কি এবার উনি দেখতে পাচ্ছেন চোখের সামনে? না হলে যেমন অনেক সময় হয় না যে আমাদের কোনো একজন নিকট আত্মীয়, বন্ধু, এনাদের যদি কোনো রকম হসপিটালে কোনো একটা অপারেশন হয়, ওটিতে ঢোকানো হয়, এবং আমরা বাইরে বসে থাকি কতক্ষণে অপারেশনটা শেষ হবে, কতক্ষণে অপারেশনটা শেষ হবে। আজকে উনি বলে দিলেন যে এসআইআর এর লিস্ট তো আজকে বেরোনোর কথা ছিল, সাপ্লিমেন্টারি লিস্ট, আজও বেরোলো না। শোনা যাচ্ছে নাকি 25 লক্ষের মতো লিস্ট বেরোতে চলেছে, যার মধ্যে ওনার কাছে নাকি খবর 10 লক্ষের মতো নাম বাদ পড়ে গেছে। এইবার ভাবুন, আজকে 15 তারিখ নির্বাচন ঘোষণা হয়েছে, আজকে নিয়ে প্রায় 5 দিন অতিক্রান্ত। আচ্ছা সুধী দর্শক, আপনারা আপনাদের এলাকাতেও আপনারা দেখতে পাচ্ছেন আশা করি একটা বিশেষ চেঞ্জ, সেটা খুব ইম্পর্টেন্ট। আমিও আজকে বিভিন্ন জায়গায় ঘুরলাম, প্রচুর গ্রামে এবং শহরে, যতটুকু বিকেল পর্যন্ত ঘোরার সুযোগ করতে পেরেছি, বাসে, টোটোতে, অটোতে মিলে। তাতে ইম্পর্টেন্টলি যেটা দেখতে পেলাম, এতদিনে তো তৃণমূল কংগ্রেসের প্রচুর দেওয়াল লেখা হয়ে যেত, এতদিন আমরা জানতাম সেটা পৌর ভোট হোক, পঞ্চায়েত ভোট হোক, বিধানসভা, লোকসভা তো কথাই নেই। বিরোধীরা তো দেওয়ালের জায়গাই পেত না কিছু আঁচড় কাটা, আর যদি বা ঠেলা গুঁতো করে কোনো রকমে একটু দেওয়াল লেখার সুযোগ পেত বিরোধীরা এই গত 15 বছরে, তার উপরেও কোথাও গিয়ে আলকাতরা দিয়ে দেওয়া, গোবর লেপে দেওয়া ইত্যাদি হতো। কিন্তু এবারে
একটা অভূতপূর্ব পরিস্থিতি না, যে এখনো পর্যন্ত বহু বড় বড় দেওয়াল, যেখানে মানে কি বলে, সাইট ফর টিএমসি যেরকম করে বলে, দেওয়াল দখল যাকে বলে, যেরকম ভাবে লেখা থাকে, সে দেওয়ালগুলো ফাঁকা, লেখার জন্য কেউ নেই। ওদিকে বিরোধী দল এবং বিরোধী দলনেতা ঢাক ঢোল পিটিয়ে আপনার ইয়েতে মুখ্যমন্ত্রীর নিজস্ব কেন্দ্র, যেখানে নিজে তিনি দাঁড়িয়েছেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঢাক ঢোল পিটিয়ে প্রচার শুরু করে দিয়ে আসলেন। উনি ওইখানে দাঁড়িয়ে উনি দেওয়াল লিখলেন, এত কিছু হলো। আর সেখানে মুখ্যমন্ত্রীকে আক্ষেপের সঙ্গে খানিকটা মনে হলো আমার, যে এটা মানুষের বড্ড চোখে পড়ছে, তাই তিনি উল্লেখ করলেন যে ওনারা প্রচার শুরু করবেন এবার ঈদের পর। কাউকে তো বলতে হতো না এতদিন, প্রচার তো ঢাক ঢোল পিটিয়ে অতি উৎসাহী ওনার সমর্থকরা সমস্ত শুরু করে দিতেন। গ্রামে গ্রামান্তরে মোড়ে গলিতে কোথাও কিচ্ছু পড়ে থাকতো না, আর কেউ কিছু লিখতে গেলেও সেটা লিখতে দেওয়া হতো না। গেল লক্ষণ এক। এ বাদে এই যে ওনার গততে ধরুন প্রায় 60 লক্ষের মতো বাদ পড়ে গেছে, আজকে উনি বলতে গিয়ে আবার একটু ভুলও বলে ফেললেন, যে এখনো ধরা যাক 60 লক্ষ 65 লক্ষ বাদ গেছে, 60 লক্ষ মতো ধরুন পেন্ডিং রয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশন। আমার কি আশ্চর্য এক ভুল, সেটা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। কথাটা হবে লজিক্যাল ডিসক্রিপেন্সি, বা সেটাকে বাংলা করলে যৌক্তিক কোনো অসাম্য, এটা দাঁড়াবে হয়তো। কিন্তু উনি কি বলছেন বারবার করে, লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি। এইটার মানেটা ঠিক আমার মাথায় আসলো না। লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি কথাটা ঠিক কি বলে? হতে পারে সেটা মালপত্র আনা নেওয়ার ক্ষেত্রে যে লজিস্টিক্স আমাদের দরকার হয়, মানে পুরো বিষয়টা সরঞ্জাম যাকে বলে, সেটার কথা উল্লেখ করলেন কিনা। তা সরঞ্জাম, ওনার প্রশাসনের সরঞ্জাম তো উনি নিজেই বিকল করে দিয়েছেন। যখন ভোট ঘোষণা হলো, এমসিসি চালু হয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে নির্বাচন কমিশন যখন একের পর এক মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এদেরকে মানে সরিয়ে দিল, পরবর্তীতে বেশ কিছু আইএস আইপিএস, তার মধ্যে 11 জন ডিএম এবং কলকাতার 2 জন ডিইও। যেহেতু কলকাতায় জেলা শাসক থাকে না, সেই জন্য ওখানে একজন সেক্রেটারিকে মানে ডিইও হিসেবে রাখা হয়। তা তাদের যখন সরিয়ে দেওয়া হচ্ছে, তখন উনি বলে বসলেন আবার যে কাদের সরাবে, যাদের সরিয়ে যাদের আবার আনছো তারাও আমাদের হয়েই কাজ করবে। দর্শক, সুধী দর্শক বৃন্দ, আপনারা বলুন, এগুলো কি সেম সাইড গোল নয়? এগুলো কি মানে পরাজয়ের আতঙ্কে দিশেহারা হয়ে যাওয়া বক্তব্য নয়? আবার ওর মধ্যে আর একটা অন্য অর্থও কিন্তু আছে। সেটা হচ্ছে যে এই পুরো প্রশাসনটার ওপর এক প্রকার একটা বার্তা দেওয়া, যে তোমরা ইধার উধার বেশি কিছু করো না। কিন্তু তারপরে যেটা ঘটলো সেটা হচ্ছে এক লপ্তে বেশ কিছু প্রায় 15 জন মতো আইপিএস অফিসারকে সেই কথাটা বলার পরের দিনই নির্বাচন কমিশন আবার বদলি করে দিল ভিন রাজ্যে। এখন তার মধ্যে থেকে শোনা যাচ্ছে 6 জনের মতো তাদেরকে যেতে হবে না, আন্ডার রিজার্ভ থাকছেন। আজকেও শোনা যাচ্ছে বেশ কিছু আইএস অফিসারকে নির্বাচন কমিশন ট্রান্সফার করতে পারে। আর নির্বাচন কমিশন, যেটা আমি বারবার বিভিন্ন এপিসোডে, যারা নিয়মিত দর্শক তারা দেখেছেন, বারবার বলেছি, 6 মাস ধরে পশ্চিমবঙ্গের মাটিতে টুল পেতে বসে দেখেছে যে কোথায় কি গলদ, কারা কারা দুর্নীতিগ্রস্ত, তাদের তালিকা তৈরি হয়েছে। এবং গণেশ কুমার সিইসি তিনি দিল্লিতেও বলেছেন, কলকাতাতেও এসে বলেছেন যে ওই তালিকা, ওই রিপোর্ট একটাও ছাড় যাবে না। মানে যারা অপরাধ করেছেন বা অপরাধ খুঁজে পাওয়া যাবে, তাদের কাউকে ছাড়া হবে না।
সেই ঘটনা ঘটাতে গিয়ে আমাদের মনে হচ্ছে এবার যে নির্বাচন কমিশনের এবার ঠগ বাঁচতে গাঁ উজাড় হয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। কারণ এর মধ্যেও কিন্তু এই মুখ্যমন্ত্রী, আমি পারলে আপনাদের সামনে স্ক্রিনে যদি প্রযুক্তির সুবিধা হয় আমি দেখছি, একটা স্ক্রিনশট আপনাদের সামনে তুলে দিচ্ছি, এই ডান দিকে আপনারা দেখতে পাবেন, যেখানে গতকাল রাত্রিরে এএনআই সংবাদ সংস্থা তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে যে সিভিক ভলেন্টিয়ার যত আছে রাজ্যে, সেটা কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, এমনকি কি বলে ভিলেজ পুলিশ, তাদের 7,500 টাকা বোনাস ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার। এমসিসি নির্বাচন আচরণবিধি চালু হয়ে যাওয়ার পর এটা কি করে পাওয়া যায়, এটা কোনো সংবাদ মাধ্যম দেখলাম এখনো উল্লেখ করেনি। আমরা এএনআই এর বরাত দিয়ে বলছি, যেহেতু সূত্রটা এএনআই থেকে পাওয়া গেছে, ওনাদের এক্স হ্যান্ডেলে পোস্ট হয়েছে এটা, সেই বরাত দিয়ে বলছি যে এটা যদি হয়ে থাকে তাহলে এটা নিয়ে তো ইমিডিয়েটলি রাজ্যের বিরোধী দল, নির্বাচন কমিশন, কোর্ট সকলের বিষয়টা নিয়ে ভাবার দরকার। আর যে মুখ্যমন্ত্রী বলছেন যে তার সরকারি অফিসাররা ড্রাগ পাচার করে, টাকা পাচার করে, যাদের নিয়ে আসা হচ্ছে, মানে নির্বাচন কমিশন যাদের নতুন পোস্টিং দিচ্ছে, তা সেটা তো আর বাইরের রাজ্যের কোনো অফিসার না, ওনার প্রশাসনেরই তাদেরকে ওখানে দিচ্ছে। তাহলে এটা নিয়ে তো ইমিডিয়েট তদন্ত হওয়ার দরকার মুখ্যমন্ত্রীর এই বক্তব্যটাকে নিয়ে, যে এই ধরনের অফিসাররা সত্যিই কি এই কাজে জড়িত। কিন্তু সব শেষে খুব ইন্টারেস্টিং জিনিস যেটা লাগছে, যে এই যে তালিকা অলরেডি 65 লক্ষের মতো বেরিয়ে গেছে, আরো ওনার কথা মতো যদি ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্টে আরো 10 লক্ষ বাদ যায়, ওই 60 লক্ষ কমপ্লিট হবে কিনা নির্দিষ্ট টাইমের মধ্যে, তাহলে কি রাষ্ট্রপতি শাসন হতে পারে। এবং রাষ্ট্রপতি শাসন অলিখিতভাবেই নাকি চলছে, এটাও উনি উল্লেখ করলেন। কিন্তু একটা কথা আছে, এই যে প্রচার করা, দেওয়াল লেখা, মানুষকে গিয়ে ভোট করানো কথাটা যেটা চালু, সেটা যারা করত তাদের ম্যাক্সিমাম নামটাই যদি তালিকা থেকে বাদ চলে যায়, তাহলে এই দলের হয়ে প্রচারটা কে করবে, দেওয়ালটা কে লিখবে, তারপরে বিভিন্ন রকমের ওই যে কি বলে চকলেট বোম, কালী পটকা, এই দিওয়ালি কি করে, মানে বাজি উৎসব কি করে হবে, এগুলো করবে কি? কারণ যারা বাদ পড়ে থাকবে তাদের তো আর কোনো ইন্টারেস্ট থাকবে না সেখানে, মানে সেই দলের সভা ভরানোর, কারণ তারা তো বাদ পড়ে গেছে, তারা তো আর ভোট দেবে না, তারা তো আর ওখানে গিয়ে ইয়ে করতে পারবে না, সেই সবাই গিয়ে তাদের কোনো লাভ নেই। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে, এই যে পুরো প্রসেসটা এবার যেন এক বিরোধী নেত্রীর বা আগামী পরাজয়কে দেখতে পাচ্ছে সেই নেত্রীর আওয়াজ পাওয়া যাচ্ছে না। উল্টো দিকে খেয়াল করে দেখুন, বিরোধী দল বিজেপি, তার সংগঠন যথেষ্ট বিভিন্ন জায়গাতে দুর্বল ছিল, এখনো আছে, কিছু কিছু জায়গায় গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু অনেক দ্রুত তাদের প্রার্থী তালিকা ঘোষণা করা, অনেক দ্রুত গুছিয়ে প্রচারে নেমে পড়া, এগুলো কিন্তু হচ্ছে। তাদের বিভিন্ন দুর্বলতা আছে, তাদের সম্পর্কে বিভিন্ন রকমের সমালোচনাও আছে, সেগুলো নিয়ে আগামী এপিসোডগুলোতে আসবো। যে একেবারে নিশ্চিন্ত কি বিজেপি থাকতে পারছে এরপরেও? সিপিএম বা বাম ভোট কি এতটাই তুচ্ছ এখনো রাজ্যে? কতটা সেটা এই মুহূর্তে অর্থবহ আছে? সংখ্যালঘু ভোট সেটা কতটা এবার কোন দিকে যেতে পারে, সেগুলো একদম আলাদা আলোচনা। কিন্তু শাসক দল তার নিজস্ব তো একটা অঙ্ক আছে। আগে যেরকম হতো একটা নির্দিষ্ট ভোটার তালিকাকে বেছে, এটা হচ্ছে আমার লাস্ট কথা আজকের এপিসোডের, একটা নির্দিষ্ট ভোটার তালিকা, প্রতি বছর ভোট আসতো, ওই বাড়িতে ও ভোট দেয়, ও দেয় না, ওই পাড়াতে ও ভোট দেয়, ওকে আসতে দিস না, একে আসতে দিস, এইভাবে ভোটটা কিন্তু চলছিল। ওকে বুথে ঢুকতে দেওয়া যাবে না, ওর ভোটটা তুই গিয়ে দিয়ে আসিস, একটা নির্দিষ্ট প্যাটার্নে পুরো জিনিসটা চলছিল।
এসআইআর হওয়াতে ভোটার তালিকা এত ওলট পালট হওয়াতে এই পুরো সিস্টেমটা, পুরোই অঙ্কটা ঘেঁটে ঘ হয়ে গেছে। এবং সব এর মাধ্যম দিয়ে যেটা, এই পুরো ভোট মেশিনারিটা, এই যে পুলিশি সিস্টেম, মানে এই পুরো মেশিনারিটার পিছনেই থাকতো পুলিশি সিস্টেমের একটা ব্যাকআপ। সেই তার বলুন, জাল বলুন, বা সেই যে বাঁধন বলুন, সেইটা ছিন্ন হয়ে যাওয়া, ছত্রাখান হয়ে যাওয়া। তারপরে যে দল কোনো নতুন কর্মসূচি নেই তার ইস্তাহারে, যে দল শুধুমাত্র ভাতা এই পাইয়ে দেবো ওই পাইয়ে দেওয়ার উপর নির্ভরশীল, যে দলটার কোনো আদর্শই নেই, মানে অন্যান্য রাজনৈতিক দল যেমন ধরা যাক বামপন্থীরা বা কংগ্রেস বা বিজেপি, তাদের একটা নির্দিষ্ট আদর্শের উপর ভিত্তি করে এগোয়, যে দলটার মানে আদর্শটাই হচ্ছে সকালবেলা ওঠো, সকাল উঠে কিভাবে কামানো যাবে, কাকে ঠকানো যাবে, কাকে কোথা থেকে কিভাবে সেটিং করা যাবে, কিভাবে কাটমানি খাওয়া যাবে, সেই দলটার সঙ্গে যদি মেশিনারিজ এরকম ঘেঁটে যায়, মানে সেটিং গুলো সব ঘেঁটে যায়, যেখানকার বিডিও সেখানে নেই, যেখানকার এসডিও সেখানে নেই, এক জায়গার এসডিপিও সেখানে নেই, বা আরো নিম্ন স্তরের যে সমস্ত আধিকারিকরা আছে সেখান থেকে আর এক জায়গায় চলে গেছে, যে খুব বড় নেতা ছিল তার নামটাই উড়ে চলে গেছে ভোটার তালিকা থেকে। কাজে গোটা সিস্টেমটা, গোটা সেটিংটা, এই যে যাকে বলা হয়, অনেকে বলে এটা একটা বাস্তুতন্ত্র, ইকোসিস্টেম, এই ইকোসিস্টেমটাই যদি সুনামিতে ভেঙে চুড়ে তছনছ হয়ে গিয়ে থাকে, তাহলে তবেই কিন্তু এই রকম লক্ষণগুলো ফুটে ওঠে। আগামীতে কি হবে, রাষ্ট্রপতি শাসন হবে কি হবে না, এসআইআর কবে বেরোবে না বেরোবে, আপনারাও নজর রাখবেন, আমরাও নজর রাখবো। আমি কোনো এপিসোডে, যদিও কেউ কেউ মনে করেছেন, আমি কোনো এপিসোডে বলে দিচ্ছি না রাষ্ট্রপতি শাসন হবেই, আমি বলেছি যে অন্যান্য এপিসোডগুলোতেও যে গতিতে চলছে, একদম প্রথম আমরা বাংলা সংবাদ মাধ্যমের তরফ থেকে বলেছিলাম, এইটুকু আপনাদের রিকোয়েস্ট করবো মনে রাখতে, যে গতিতে এগোচ্ছে তাতে করে ঠিক সময় ভোট হওয়াটা প্রায় অসম্ভব। সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসনের দিকেই যাচ্ছে, যার আতঙ্কের সুর কিন্তু আজকে মুখ্যমন্ত্রী গলাতেও ফুটে উঠল। এইটাকে, এই অনুকূল পরিবেশকে কিভাবে বিরোধী দল এই অনুকূল পরিবেশের ফসলটাকে ভোট বাক্সে কনভার্ট করতে পারবে, সেটা নিয়ে তো আগামী এপিসোডগুলোতে আলোচনা হবে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সুচিন্তিত মতামত পাঠান। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। নমস্কার।